প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যায় সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সবচেয়ে আলোচিত বিষয় গুম খুন। গেল 15-16 বছরে ঠিক কী পরিমাণ মানুষ গুম খুনের শিকার হয়েছে তার সঠিক পরিসংখ্যান না থাকলেও সংখ্যাটি নেহায়েতই কম নয়। দর্শক, রাজধানীতে গুমের শিকার হওয়া ব্যক্তিদের অনেকে বাড়িতে ফিরে গেছেন স্বজনদের কাছে, অনেকে এখনও নিখোঁজ। কিন্তু রাজধানীর বাইরে অর্থাৎ জেলা উপজেলা থেকে নিখোঁজ ব্যক্তিদের খবর জানা দরকার। শুরুতেই জানাতে চাই ঝিনাইদহের গল্প, যেখানে একই পরিবারের 5 জনই গুমের শিকার। জুলাই 2024, অনিয়ম, দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে একাত্তা পুরো জাতি, অগ্নিগর্ভ সারা দেশ। 36 দিনের রক্তঝরা আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ত্যাগ করতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী শাসনের পতনের পর এক এক করে বেরিয়ে আসতে থাকেন গুম হওয়া ব্যক্তিরা। সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবী সহ ভিন্ন মতের অনেকেই ফিরে আসেন পরিবারের কাছে। দেশব্যাপী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে শুরু হয় নতুন আলোচনা। তাদের মুখে উঠে আসে ক্ষমতাসীন সরকারের নিয়ন্ত্রিত আয়নাঘর নামক গোপন বন্দিশালার লোমহর্ষক কাহিনী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে অগণিত নিখোঁজ মানুষের সন্ধানে গঠন করে গুম খুন ইনকোয়ারি কমিশন। কয়েক মাস পর ভুক্তভোগী এবং কমিশন সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। ততদিনে অনেক জায়গায় মুছে ফেলা হয় নির্মম সেই অত্যাচারের ভয়ঙ্কর সব আলামত ও নিষ্ঠুর কাহিনী। এমন আরও শত শত আয়নাঘরের তথ্য উঠে আসে কমিশনের রিপোর্টে। কিন্তু এখনও অগণিত মানুষের ফিরে আসার অপেক্ষায় তাদের স্বজনেরা। এমনই একটি পরিবারের খোঁজ পেয়েছে ক্রাইম সিন ইউনিট, যাদের 5 জন পুরুষ সদস্যকেই গুম করা হয়েছিল। তাদের গল্প শুনতে আমাদের যাত্রা ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ঝিনাইদহে। আড়মোড়া ভেঙে ভোরের সূর্য তখনও দেখা দেয়নি পুরোপুরি। এরই মধ্যে আমরা পৌঁছে যাই ঝিনাইদহের সদর উপজেলার নাচনা এলাকায়। ছবির মতো গ্রাম, খেতে সবুজের চোখ জুড়ানো ক্যানভাস। সকাল সকালই কৃষক মাঠে নেমে পড়েছেন ফসলের যত্ন নিতে। গাছে গাছে পাখিদের আনাগোনা। এমন সাজানো একটি গ্রামেই লুকিয়ে আছে নিদারুণ এক কষ্টের গল্প। গ্রামের এ বাড়িটি রুস্তম মল্লিকের ছেলে মাসুদুর রহমানের। জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার সন্দেহে 2017 সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় সাদা পোশাকের একটি দল। প্রায় 7-8 মাস পর চোখ বেঁধে ফেলে যায় রাজধানীর পুরান ঢাকায়। একটু অপেক্ষার পর দেখা মিলল মাসুদুর রহমানের। তার মুখেই শুনতে চাই নিখোঁজ হওয়ার কাহিনী। 2016 সালে আগস্ট মাসে শেখ হাসিনার যে পেটো বাহিনী ছিল, র্যাব, এরা আমাকে নিয়ে যায় তুলে। আমি মাগুরাতে গেছিলাম, নৈহাটিতে। নৈহাটি আমার খালু শ্বশুরবাড়ি, ওখানে দাওয়াত খেতে গেছিলাম। ওখান থেকে সাদা পোশাকধারী র্যাব বাহিনী ওরা আমাকে তুলে নিয়ে আসে। এই ঝিনাইদহ সদর 6 র্যাব ক্যাম্পের যে ইনচার্জ ছিল মেজর মনির, ওনার নেতৃত্বে আমাকে তুলে আনা হয়। তো যেখানে আমার গ্রেপ্তার করা হয়েছিল, ওই সময় থেকে আমার চোখ বাঁধা ছিল। সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেলে এবং ওই চোখ বাঁধা অবস্থায় নিয়ে এসে অনেক টর্চার করে, শারীরিক, মানসিক, দৈহিক, যে টর্চারের কোনো সীমানা নেই। আর সবচেয়ে বড় আশ্চর্য শাস্তি হলো যে একটা মানুষ যদি 7 মাস চোখ বাঁধা থাকে 24 ঘন্টা, এটা কি একটা আশ্চর্য ব্যাপার। কথায় কথায় জানালেন গুমের দিনগুলোতে কিভাবে দিনের পর দিন তার উপর চলেছে অমানসিক নির্যাতন। জানালেন মাত্র 1 বোতল পানি দিয়ে দিন কাটিয়েছেন অন্তত 1 সপ্তাহ। টর্চারের প্রক্রিয়াটা এমন ছিল যে কোনো সময় সেন্স থাকতো না, কি করছি, কখন কি হচ্ছে বুঝতে পারতাম না। ঢাকাতে আমি আয়নাঘরে ছিলাম দীর্ঘ 7 মাস 13 দিন। তো এই আয়নাঘরে থাকাকালীন সময়ে
টর্চারের যে প্রক্রিয়া তা আপনাদের সামনে কি বলবো, আমার এটা প্রক্রিয়া ছিল 60টা করে বাড়ি দিতে পাই। এই 60টা বাড়ি দেওয়ার পরে আমার পা ফেটে ফেটে রক্ত পড়ে পড়ে থাকতো, সানে পাড়াটি থাকতো। রাত্রিবেলা সকালে যখন বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো আমি নক করতাম, তখন ওই পানি দিয়ে না ভিজলে পা উঠতো না। এরপরে খাবার দাবারের বিষয়টা আরও ব্যতিক্রম, সেটা হলো যে আমি 1 লিটার পানি খেতাম 6 দিন। যতগুলো টর্চারের প্রক্রিয়া চালু আছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে কোনোটাই বাদ দেয়নি A to Z। মাসুদুর রহমানের বাড়ি থেকে একটু এগিয়ে গেলেই তার পৈতৃক বাড়ি, যেখানে এখনও বসবাস করেন 2 ভাই। মাসুদুর রহমানের অপর 3 ভাইকেও তুলে নিয়ে যায় সাদা পোশাকের বাহিনী। কয়েক মাস পর বাড়িতে ফিরেন 2 জন, কিন্তু সবচেয়ে ছোট ভাই কামরুজ্জামান 2017 সাল থেকে এখনও নিখোঁজ। রুস্তম মল্লিকের বড় ছেলে জানালেন বিগত সরকারের আমলে কেমন নির্যাতন চলেছে পরিবারটির উপর। বাড়ি এসে বছর 2 থাকার পরে এই সমস্ত অঘটন ঘটে জামাত ইসলাম করার কারণে পরিবারের গোটা পরিবারটাই ধ্বংস করে দিয়েছে। আমার ধরার জন্য আমার আত্মীয় স্বজন যা আছে সব একদম পঙ্গু করে ছেড়ে দিয়েছে। একটার কান নষ্ট হয়ে গেছে মাটির ঠেলায়, একটার বুকের হাড় নষ্ট হয়ে গেছে, ভাগ্নি জামাই একটা তাদের প্রায় 2টো চোখই নষ্ট হয়ে গেছে। আমাদের ভাইটা আমরা জীবিত আছে না মারা গেছে বর্তমান সরকারের কাছে আবেদন করছি যে এটা আমাদের একটু জানাক, যে জীবিত থাকলেও জানাক, বাইসে মরে গেলেও জানাক। বিচার তো অবশ্যই চাই। ভাই নিখোঁজ, সংসারের অবস্থায় নির্যাতনের শিকার হয়েছে, আমাদের সরকারের কাছে আবেদন এর একটা বিচার, সুষ্ঠু একটা তো বিচার হওয়া দরকার, সুষ্ঠু একটা বিচার আমরা চাই। এ 2 ভাইয়ের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন আশপাশ থেকে আসতে শুরু করে প্রতিবেশী ও স্বজনেরা। তারাও জানান দিন ও রাতে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কিভাবে তছনছ করে দিয়েছে একটি পরিবারকে। ওই সময়তে হারিয়ে গেছে, তার এই পর্যন্ত খুঁজে তার মা বাপ কেউ পাইল না। তার আমরা খুব চেষ্টা করেছি, তার হলো না। খুব নির্যাতন চালিয়েছি, গার চালানোর পরে তার ধরে নিয়ে যায় গুম করে, কোনে কী করলো না করলো তারাই জানে। কাকাকে যখন কোর্টে চালান করে তার কাকার মাধ্যমে আমরা জানতে পারি যে ছোটো কাকা কামরুজ্জামানকেও ধরেছে। এর আগে আমরা জানতাম না যে কামরুজ্জামানের ধরেছে, কিন্তু এই ধরার পরেও নিয়মিত পুলিশ র্যাব আমাদের বাড়ি আসতো, এসে টর্চার করতো, বিভিন্ন জিনিসপাতি ভাঙচুর করতো। শেখ হাসিনার বিদায়ের পর মনে করেন যে এই 5ই আগস্টের পরে আমাদের বাসায় 2 জন পুলিশ এসেছিল আমাদের সদর থানা থেকে তদন্ত করার জন্য হয়তো। আর ঢাকা থেকে ফোন দিয়েছিল কামরুজ্জামান নামে একজন ডিএমবি অফিসার। বর্তমান সময়ে আর একটা গুম কমিশন তৈরি হয়েছে, অবশ্যই এর বিচার চাই এবং আমার কাকাকে আমরা জীবিত ফেরত চাই। আমার চাচা চাচি মারা গেছে শুধু এই শোকেই, আর আমাদের তো অনেক পয়সা খড়ি খরচ, এদিক জনের এদিক গরিব মানুষ। সরকারের কাছে দাবি আমাদের সুষ্ঠু একটা বিচার চাই, এবং সুষ্ঠু বিচার চাইলে দেখা যাচ্ছে অনেক যে আমাদের কষ্ট বা দুঃখ এগুলো আমরা হয়তো কিছুটা হালকা হাতে পারতাম। স্বজনরা অভিযোগ করেন নিখোঁজ ছেলে কামরুজ্জামানের অপেক্ষায় থেকে থেকে পুত্র শোকে মারা যান রুস্তম মল্লিক। তবে তার স্ত্রী এখনও জীবিত, তার সঙ্গেও কথা বলতে চাই আমরা। জানা গেল রুস্তম মল্লিকের স্ত্রী ও নিখোঁজ কামরুজ্জামান এবং ফিরে আসা মাসুদুর রহমানের মা থাকেন আরেক উপজেলা কালীগঞ্জে মেয়ের বাড়িতে। এবার সেখানে যেতে চাই আমরা। কালীগঞ্জের 12 বাজার এলাকায় মেয়ের বাড়িতে গিয়ে কথা হয় অতসীপর বৃদ্ধার সঙ্গে, যিনি এখনও প্রতীক্ষায় আছেন ছেলে একদিন তার বুকে আবারও ফিরে আসবে। আপনার আমার ছেলে বয়সে সেও আমার ছিল, আমি তো পাইনি নিজেই লেখাপড়া করতো, ওই জায়গায় থাকতো। আমার তো তার পাচ্ছে খোঁজ আপনারা তলাশ করে আমার ছেলেতে এই 9 বছর হারিয়েছে। 9 বছরের মধ্যে তো কোনো তার খোঁজ পাচ্ছে, রেপারা ধরে দিয়ে গেল না কারা ধরে নিয়ে গেল তা তো আমরা আবারও যেতে চাই রুস্তম মল্লিকের ছেলে মাসুদুর রহমানের বাড়িতে। মাসুদুর রহমান জানান বিগত 9 বছর এসব বিষয়ে থানায় কোনো ধরনের অভিযোগের কথা চিন্তাও করতে পারেননি তারা। তবে এবার সেই সুযোগ এসেছে বলে মনে করেন তিনি। বলেন কয়েকদিন আগে গুম কমিশনে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। কর্মক্ষেত্রে যাবার আগে বললেন নিজের ও পরিবারের উপর অমানসিক নির্যাতনের বিচার ও নিখোঁজ ছোট ভাইয়ের সন্ধান চান বর্তমান সরকারের কাছে। যেটা দাঁড়িয়ে মাদ্রাসায় ফাজিল পড়তো, তো ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিল। ওকে আমার ধরে নেওয়ার ওর কিছুদিন পরে ওকে তুলে নিয়ে যায়, তো ওর আজ পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যায়নি।
এই শারীরিক মানসিক দৈহিক এই কষ্ট, অর্থনৈতিকভাবে আমি ঝিনাইতে বসবাস করতাম, আমার 6 শতক জমি বাড়ি ছিল। তো এই বিভিন্ন কর্মকাণ্ডে আর সর্বশান্ত হয়ে এখন বাড়িতে আছে। অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে একটা নিরীহ ফ্যামিলিকে এইভাবে শেষ করে, এটা আমি বর্তমান সরকারের দৌড় দাবি জানাচ্ছে, সুষ্ঠু বিচার করে তদন্ত করে এর একটা বিচার। রাজনৈতিক প্রতিহিংসায় গুম খুনের শিকার পরিবারগুলোর বিচার নিশ্চিতে বর্তমান সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা। আমাদের যত নেতাকর্মীরা গুম হয়েছে প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজখবর আমরা সবসময় নিয়েছি। সবচেয়ে বড় কথা, হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমস্ত পরিবারের প্রতি প্রতিনিয়ত দেখভাল করেছে, খোঁজখবর নিয়েছে। যে ঝিনাইদহ জেলা না, ঝিনাইদহ জেলাসহ সারা বাংলাদেশে যারা গুম হয়েছে, খুন হয়েছে, জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ছাত্র, শিশু, জনতা, শ্রমিক, তাদের সমস্ত দায়ভার, তাদের পারিবারিক খরচ, তাদের পারিবারিক অবলম্বনের দায়ভার এই সরকারকে নিতে হবে এবং নেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের যে সকল গুম এবং যারা খুন হয়েছে এবং যে সকল পরিবার নির্যাতিত হয়েছে, সকল অন্যায় এবং জুলুমের সুষ্ঠু তদন্ত হোক এবং এর সুষ্ঠু বিচার হোক, যথাযথ শাস্তি পাক এবং এই পরিবারগুলো যাতে, যারা তাদের সন্তান হারিয়েছে, যারা স্বামী হারিয়েছে, এই পরিবারগুলো যাতে তারা বিচার দেখতে পারে, দেখে যেতে পারে। আমরা চাই খুব দ্রুত এ সকল বিচার হোক। এই রুস্তম আলী মল্লিকের পরিবারের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে সেটি এক কথায় অবর্ণনীয়। এখনও তার ছোট ছেলে কামরুজ্জামান, যে কিনা 2017 সালে গুম হয়েছে, 9 বছর পরও এখন পর্যন্ত জানা যায়নি কামরুজ্জামান জীবিত নাকি মৃত। আর তাই 9 বছর পরে এসে তারা চান অন্তত এতটুকু নিশ্চিত করা হোক কামরুজ্জামানকে কেন গুম করা হয়েছিল বা কেন নিয়ে যাওয়া হয়েছিল, অথবা তার অপরাধটি কী ছিল। আরেকটি তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে রুস্তম আলী মল্লিকের যে মেজ ছেলের সাথে আমরা কথা বলেছি, মাসুদুর রহমান, তার বড় মেয়ের যেদিন বিয়ে হয় সেই বিয়ের দিন রাতেই তার মেয়ের জামাইকে তুলে নেয় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে। এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে একের পর এক সদস্যদেরকে এবং পুরো পরিবারটিকে তছনছ করে দিয়েছে। তার বিচার চান এলাকাবাসীও। তারা বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সুযোগ রয়েছে এই যে অত্যাচার বা নিপীড়নগুলো অতীত হয়েছে সেগুলোর সুষ্ঠু বিচার করা। দর্শক, একটি পরিবারের উপর নির্যাতনের গল্প শুনছিলেন আপনারা। নির্যাতনের ধরন নাটক সিনেমাকেও হার মানায়। এমন হাজারো পরিবারের নীরব আরতি আছে দেশ জুড়ে। সেসবের আরও কিছু জানাতে চাই। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। দর্শক, বিরতির আগে বলছিলাম একটি পরিবারকে কিভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বছরের পর বছর নির্যাতন করা হয়েছে। এবার আরেকটি গল্প শোনাতে চাই, যে গল্পের ভিকটিম আর ভিলেন সবাই একই দলের। বলছিলাম কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা শেখ সাজ্জাদ হোসেন তপুর কথা, যিনি 2015 সাল থেকে এখনও নিখোঁজ। আর তার গুমের জন্য নিজ দলেরই জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের দায়ী করছে ভুক্তভোগী পরিবার। ঝিনাইদহের মাসুদুর রহমানের গল্পটা এখনও পুরোপুরি শেষ হয়নি। দর্শক, এটির বাকি গল্প আরেকটি পর শুনব। তবে তার আগে একটু কুষ্টিয়া থেকে ঘুরে আসতে চাই। আঁতকে ওঠার মতো আরেক গল্প। বিরোধী মত বা দলেরই শুধু নয়, অনিয়ম দুর্নীতির সমালোচনা করার কারণে নিজ দলের ত্যাগী নেতাকর্মীদেরও গুমের শিকার হতে হয়েছে শাসক দল আওয়ামী লীগের আমলে। ঝিনাইদহ থেকে আমাদের এবারের গন্তব্য পাশের জেলা কুষ্টিয়ায়। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন জেলা স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ। 2015 সালের আগস্ট থেকে যিনি নিখোঁজ। জানা যায় 2015 সালের 15 আগস্ট জাতীয় শোক দিবসের দিন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হন সবুজ নামের এক আওয়ামী লীগ কর্মী। এ ঘটনার কয়েকদিন পর থেকেই
নিখোঁজ স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ হোসেন সবুজ। সবুজ নিখোঁজের আদ্যোপান্ত জানতে আমরা হাজির হলাম সবুজের বাসায়। দীর্ঘ আলাপচারিতায় সবুজের স্ত্রী জানালেন, আওয়ামী লীগের তৎকালীন সদর আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার নির্দেশেই গাজীপুরের একটি রিসোর্ট থেকে গুম করা হয় সবুজকে। কারণ হিসেবে তিনি জানান, জেলার শীর্ষ নেতাদের নানা অনিয়ম নিয়ে সোচ্চার ছিলেন সবুজ। এছাড়া পরবর্তী পৌরসভা নির্বাচনে মেয়র পদেও নির্বাচনের ঘোষণা দেয়ায় নেতাদের চক্ষুশূল হন তিনি। এ নিয়ে হানিফের সঙ্গে দফায় দফায় বৈঠক, সংবাদ সম্মেলন, মানববন্ধন করেও কোনো ইতিবাচক সাড়া পায়নি সবুজের পরিবার। অনেকবার মিস কল দিয়েছে সবুজ, অনেক রাত্রে, তখন অ্যারেস্ট হয়েছিল। তার আগে ঘিরে ফেলেছে, র্যাপরা ঘিরে ফেলেছে, সাঁতার পোশাকে র্যাপরা আসছিল, ঘিরে ফেলেছে। তখন আমার ফোন করেছে, আমি ধরতে পারিনি, মানে ঘুমাইছিলাম, ধরতে পারিনি অনেক রাত্রে। তারপরে কি হচ্ছে, আমি ফোন করলাম, ব্যাগ দিয়ে ফোন দিলাম। তারপরে অন্যজনা ফোন দিলে বলছি যে আমি হচ্ছে ফোনটা আপনি ধরেছে, আপনি কে? বলছে আপনার স্বামী তো আমাদের কাছে অ্যারেস্ট হয়েছে, আপনি ফোন রাখেন, তাই বলেছে আমাকে। আমরা ঢাকায় গেলাম হানিফ সাহেবের কাছে, ওখানে গেলাম। হানিফ সাহেব হচ্ছে দাওয়াতে গেছিলো বউর সাথে, আসছে, আসার পরে উনি আমাদের সাথে একটু কথা বলতে বলতে কি লাবুর লোকজন চলে গেছে। লাবুর লোকজন কি কথা বললো, বলার পরে হচ্ছে আমাদের সাথে দু একটা কথা বলে বলছে যে যেরকম করবে সে সেরকম ছাত্রী পাবে। আমাদের এ কথা বললো যে যেরকম করবে সে সেরকম শাস্তি পাবে, যে সেটা আমাদের কাটা গায়ে লবণ দিয়ে চলে গেল। জিনিয়া জানান, সবুজ নিখোঁজের পর তেমন একটা খোঁজ খবর নেয়নি দলের নেতারা। যারা একসময় পাশে ছিলেন তারাও দূরে সরে গেলেন ক্রমেই। অনেকে আবার সবুজের সন্ধান বা তাকে ছাড়িয়ে আনার নাম করে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন স্ত্রী জিনিয়া। রিপন ভাই কি করেছে যে সবুজ ভাইকে নিয়ে আসতে হবে, টাকা লাগবে। আমি একবার 5 লাখ টাকা দিলাম, আবার 10 লাখ টাকা দিলাম, আবার 5 লাখ টাকা দিলাম। সবুজের প্রপার্টারি যেটুকু আছে, পরিমল আছে, ওইটুকু কিনেছিল। বাসায় কথা হয় সবুজের ছেলের সঙ্গে। তিনি জানান, জীবিত কিংবা মৃত কোনো ধরনের স্পষ্ট খবর না থাকায় একরকম হতাশা নিয়েই চলছে পরিবারটি। এরই মধ্যে নানা জটিলতা তৈরি হয়েছে সবুজের মালিকানাধীন স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়েও। রিসেন্টলি আমি যাই মানববন্ধন করছি ওই প্রেস ক্লাবের সামনে, তারপরে আরও গুম কমিশনের অফিসে গেছি, আমরা দরখাস্ত লিখছি। তারপরে মাঝখানে যে আয়নাঘর ভিতর থেকে সবাইকে বের করা হলো, তারপরেও কোনো রকম খবর টবর কিছুই পেলাম না। আমার মনে হয় কি যে সবাই সুযোগ সুবিধা নিয়ে ওইগুলো যে যার মতো, অনেকেই আমার আব্বু এরকম হওয়ার পরে অনেকেই বড়লোক হয়ে গেছে আমার আব্বুর টাকা নিয়ে। আমি নিজের চোখে দেখেছি, কুষ্টিয়ার লোক সবাই জানে, খোঁজাখুঁজি করলে এই বাড়ির থেকে নামে জিজ্ঞেস করলে বলে দেবে লোকজন, অমুক লোক বড়লোক হয়ে গেছে, তমুক লোক বড়লোক হয়ে গেছে। নাম আমার মনে পড়ছে না আম্মু এখন হঠাৎ করে। তো আবার এই যে পরিমলে যারা ছিল তারা তো মানে ভাতই পাইতো না, ওই লাইট খুলে বেচতো, খাইতো, ওই চেয়ার বেচে খাইতো। তারা এখন বাড়ি দালান ঘোটা হয়ে গেছে। মানে সার্বিক কি সবাই নিজের স্বার্থটাই বোঝে। ওই আমার আব্বু যতই উপকার করুক ওদের, ওই পরে কি হয়েছে, আব্বুর ডেথ সার্টিফিকেট নাই, ব্যাংকের তো টাকা তোলা গেল না, ওই জিনিসও ওরকম বাড়জাত, মানে যে যার মতো করে খাচ্ছে। এগুলো তো আপনারা বোঝেনি, এগুলো আপনারা আমার থেকে ভালো জানেন। পরিবারের সদস্যরা জানান, ছেলের শোকে মারা গেছেন সবুজের মা শাহিদা বেগম। নিজের দল ক্ষমতায় থাকলেও একজন জেলা পর্যায়ের নেতার গুমের বিষয়ে থানায় কোনো অভিযোগ করা যায়নি গেল 10 বছরেও। ক্ষমতা পরিবর্তনের পর গুম কমিশনে অভিযোগ দায়ের করেছেন সবুজের পরিবার। এবার তাদের আশা, অন্তত অন্তর্বর্তী সরকারের আমলে একটি সুষ্ঠু বিচার পাবেন তারা। আমার ছেলে গুম হয়েছে, ধরে নিয়ে গেছে, তাকে যদি আল্লাহ রক্ষা করে বেঁচে থাকে, সে ফিরে আসার অপেক্ষায় আছি। তার কারণ হচ্ছে যদি থাকতো তাকেও 2-1 বছরের মধ্যে হয়তো ছেড়ে দিত। 10-12 বছর এইভাবে রাখবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য না, আমি বিশ্বাসও করি না।
মনে সান্ত্বনা যে আছে, থাকলে ফিরে আসবে। আমার শাশুড়ি তো মারা গেছে রিসেন্ট 2 মাস মারা গেছে, মানে ছেলে চিন্তায় বর্তমান যে আছে ইউনূস সাহেব, তার কাছে আমি বলতে চাই যে আমার স্বামীর বিচার চাই। কেমন করে থাকে আপনারা জানেন না, আমি তো জানি। আমার শ্বশুর কাঁদতে বলছে, আমি মনে মনে ভাবছি আপনি 2 দিন বুঝলেন, তাহলে আমি কি করে বুঝছি এই 10টা বছর। কাক কাকের মাংস খায় না, এটি কাকের ক্ষেত্রে কতটুকু সত্য সেটি স্পষ্ট বলা না গেলেও কুষ্টিয়ায় যারা নিখোঁজ হয়েছেন, অর্থাৎ শেখ সাজ্জাদ হোসেন সবুজ সহ যে কজন নিখোঁজ হয়েছেন তাদের ক্ষেত্রে এটি কিছুটা সত্য আছে বলে মনে করা হয়। অর্থাৎ নিজ দলের নেতাদের হাতেই নিজ দলের আরেক নেতারা গুম হওয়ার তথ্য রয়েছে। এই নিখোঁজ পরিবারের সদস্যরা বলছেন যারা নিখোঁজ হয়েছেন তারা ছিলেন একই দলের নেতা, অর্থাৎ জেলা বা থানা পর্যায়ের নেতা। তাদেরকে নিখোঁজ বা গুম করেছেন শীর্ষ নেতা, অর্থাৎ এখানকার যিনি জনপ্রতিনিধি এমপি অথবা উপজেলা চেয়ারম্যান ছিলেন, তাদের নির্দেশেই আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে। কাউকে 10 বছর, কাউকে 12 বছর, এখন পর্যন্ত কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি। তাই পরিবারের সদস্যরা বলছেন খোঁজ না মেলায়, পরিবারের যে নিখোঁজ সদস্য রয়েছেন তার খোঁজ না মেলায় বেশ কিছু সমস্যার তৈরি হয়েছে। একদিকে তারা জানতে পারছেন না তিনি জীবিত আছেন কি মারা গেছেন। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যদি পরিবার সদস্য যদি বেঁচে থাকে তাকে খুব দ্রুতই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক, আর যদি মারা গিয়ে থাকেন বা বেঁচে না থাকেন সেটিও স্পষ্ট করা হোক। দর্শক দেখলেন কিভাবে শুধুমাত্র ক্ষমতার মোহে ক্ষমতাসীনরা শুধু বিরোধী মতের দমন নয়, ছাড়েনি নিজ দলের নেতাকেও। বছরের পর বছর গুম খুনে মেতেছিল তারা। তবে রাজধানীর বাইরের অজানা গল্প এখানেই শেষ নয়। কুষ্টিয়াতেই প্রায় 15 বছর ধরে নিখোঁজ এক জনপ্রতিনিধি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। তাদের গল্পও জানাবো, ফিরছি ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। দর্শক, দিনের আলোয় প্রকাশ্যে নিজ কার্যালয় থেকে একজন জনপ্রতিনিধিকে তুলে নিয়ে গেল সাদা পোশাকের একদল মানুষ। 15 বছরও যার হদিস মেলেনি। ঘটনা 2010 সালের। এটিও রাজনৈতিক প্রতিহিংসার আরেক নমুনা। বলছি কুষ্টিয়ার নিখোঁজ ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আল্লেক মাহমুদের কথা। তার নিখোঁজের জন্য দায়ী করা হয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের। স্বামীর খোঁজে ও বিচারের দাবিতে দীর্ঘ 15টি বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন আল্লেক মাহমুদের স্ত্রী ও স্বজনরা। স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজের বাড়িতে বসে যখন তার নিখোঁজের গল্প শুনছিলাম তখন আরেকটি খবর পেলাম আমরা। কুষ্টিয়া 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল্লেক মাহমুদ নিখোঁজ আছেন প্রায় 15 বছর। তার মতো অজানায় হারিয়ে গেছেন বিরোধী মতের আরও 2 যুবক শিক্ষার্থী। সে গল্প জানতে শুরুতেই আমরা যেতে চাই আল্লেক মাহমুদের পরিবারের কাছে। শহরের কালীশঙ্করপুরে আল্লেক মাহমুদের বাড়ি। বাড়ির মূল ফটকে সাদা কাগজে তার নাম লিখে ঝুলিয়ে রাখা হয়েছে। ভেতরে ঢুকেই দেখা গেল ছিমছাম পরিপাটি একতলা টিনের বাড়ি। এখানে কথা হয় আল্লেক মাহমুদের স্ত্রীর সঙ্গে। জানান 2010 সালের এপ্রিলের শুরুর দিকে একদিন সকালে কাটাইখানা মোড়ের নিজ কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আল্লেককে তুলে নিয়ে যায় একদল মানুষ। ঘটনাটা ছিল 2 এপ্রিল 2010, এটা 10:30 থেকে 11টার মধ্যে আমার বাসায় সংবাদ আসে যে ভাইকে উঠাই নিয়ে গেছে। তা আমি শুনে, আমার বোন ছিল, বোনের বাসায় ছিলাম, আমি বোনকে বললাম, আমার দেবরকে আমি রিং দিলাম যে তুফান হলো, তোর ভাইকে নাকি তুলে নিয়ে গেছে। তো বললো ঠিক আছে আমি দেখছি। এবং ওই সময় ওর সাথে ছিল ধলা নামে একজন, ওই ভাই ছিল আর 2 জন ছিল। ওনাদের আমি নামটা আমি এখন মনে পড়ছে না। তারপর সাদা পোশাকধারী মাইক্রো নিয়ে এসে নামার পরে ওখানে যা বলে যে আল্লেককে, তাই বললো ওকে ধস্তা থেকে যখন তোলার পরে তুলতে যায় তখন ধলা ভাই বলে যে আপনারা নিয়ে যাচ্ছেন কেন, ও কী করছে।
তারপরে ধলা ভাইকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে বলছে বেশি কথা বলে তোদেরকে গুলি করব। তারপরে ওরা সাদা গাড়িতে তুলে নিয়ে গেছে, ওইটুকুই জানছে, তারপরে ঘটনার কিছুই জানি না। জানান, বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণেই তৎকালীন ক্ষমতাসীনদের রোষানলে পড়েন আল্লেক মাহমুদ। নিখোঁজের আগে দ্বিতীয় দফায় যিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। জানান, স্বামীর নিখোঁজ নিয়ে থানায় জিডি করলেও এর কোনো সাড়া পাওয়া যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। অভিযোগ করেন, আল্লেক মাহমুদকে ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন কয়েকজন নেতা। তবে স্বামীর সন্ধান চাইতে গিয়ে কোনো সময় নানাভাবে তাকেও হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় যে নেতাগুলো ছিল মানে আওয়ামী লীগের, আমরা সবার কাছে গেছি, কিন্তু ওনারা কেউ কোনো রকম তথ্য আমাকে দেয়নি। আমরা অভিযোগ দায়ের করছিলাম, সদর থানায় করছিলাম, সেই ডায়েরিটা আমাদের কাছে আছে। তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি দেওয়া আসলে সেটা আমার কাছে আছে, মানে তারপর ডিসি বরাবর দেওয়া আসলে সেটা আমার কাছে আছে। সেই সময়কার ক্ষমতাসীন হানিফ আছে, আজগর আলী আছে, ইসলাম হাজি আছে, আতা আছে, আনোয়ার আলী আছে, আনিস কুরাইশি আছে, তারপরে হলো ওনার নাম মজনু, উনি হলো পিওর ম্যান ছিলেন, উনি আছে। এদেরকে আমি দায়ী করছি। এখনও আশাই আছে হয়তো একদিন আমার আলেক ফিরে আসবে, এসে আমাকে ডাকবে, এই আশা নিয়ে আমি বেঁচে আছি। এখনও আল্লেক মাহমুদের ছবিগুলো উল্টে পাল্টে দেখেন স্ত্রী ছবি। এখনও আশায় আছেন একদিন দরজায় কড়া নেড়ে আল্লেক জানান দেবে তিনি ফিরে এসেছেন। সম্প্রতি গুম কমিশনে অভিযোগ দায়ের করেছেন স্ত্রী ছবি। স্বামীর খোঁজ ও দায়ীদের বিচার দাবি করেন তিনি। আমরা তো সব রকমের পুরো তাদের কথাবার্তা, তাদের সব কিছু থেকে আমরা তো প্রমাণ পেয়ে গেছি যে তাদের মাধ্যমে এই জিনিসগুলো হয়েছে। যদি তারা না নেবে, আমরা যখন তাদের কাছে গেছি, আজগর আলী একই বলছে যে আছে, ভালো আছে, আমি নিয়ে এসে দিচ্ছি। তারা যদি না নেবে, তারা যদি না যাবে, আমাকে এই কথা কেন বলবে? যেহেতু এই সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার আসছে, এর কাছে আমার একটাই আবদার যে আমার স্বামীর কী হয়েছে আমি শুধু সেটুকু জানতে চাই। সে তাকে কারা নিয়ে গেছে, কোন অবস্থায়, কোথায় নিয়ে যায়, কী করছে, আমি স্রেফ সেটুকু জানতে চাই এবং এর বিচার চাই। এবং ছেলের সঙ্গে আমার শাশুড়িটা শেষ জীবনে এসে পাগল হয়ে মারা গেছে। 2012 সালের 4 ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়া যাবার পথে সাভার এলাকায় নিখোঁজ হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী, যাদের একজন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং অপরজন আলফিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দাস। ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত সন্দেহে ধরে নিয়ে যাওয়ার পর 13 বছরেও যাদের সন্ধান মেলেনি। গেল 4 ফেব্রুয়ারি নিখোঁজ 2 শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন গুম নিখোঁজ নিয়ে এতকাল ধরে বলে আসছিলেন মানবাধিকার কর্মীরা, কিন্তু কোনো কথাই যেন কাজ হচ্ছিল না। এবার তারাও আশাবাদী। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা, এ ব্যাপারে একটি শক্ত পদক্ষেপ নেবে সরকার। কুষ্টিয়ায় এই ধরনের ঘটনা খুব বেশি হতো কিন্তু এক সময়। হ্যাঁ, ইতিমধ্যে হয়তো মামলা করা হয়েছে, 2 একজন গুম হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সবুজ, যিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন, তার পরিবার গুম করেছে এবং তারা অভিযোগ করতেছে তার গুমটা করে তার আওয়ামী লীগকে গুম করেছে। এই যে একটা মানে কী বলে মানে জটিল পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার আশা করি যে সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে হয়তো সমাধানটা সম্ভব হবে। তো বর্তমান সরকার ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারটা এসছে, এটা ইতিমধ্যেই তাদের বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু মানুষের মধ্যে একটা আস্থা অর্জন করেছে। তো আমরা মনে করি ব্যক্তিগতভাবে, আমি বিশেষ করে, যদি এই যে আপনার এই বিষয়টা নিয়ে সরকার ভাবে যে এদেরকে যদি লাশ নাই পাওয়া যায় বা কোনো অস্তিত্ব না পাওয়া যায়, তাহলে একটা মানে সমাধান তো আসতে হবে। বর্তমানে যে গুম কমিশন গঠন হয়েছে, আমি এদের আস্থাশীল। আমি আশা করি হয়তো এনারা যদি আন্তরিকতা দেখান বা স্বচ্ছতার সঙ্গে কাজ করেন, তাহলে অবশ্যই এই বিচারটা, যারা বিচার প্রার্থী তারা বিচার পাবে। বিগত আওয়ামী লীগ সরকারের 15 থেকে 16 বছরে শুধু ঝিনাইদহ এবং কুষ্টিয়ায় 30-এর বেশি মানুষকে নিখোঁজ বা গুম করা হয়েছিল, যাদের মধ্যে 6 জন এখন পর্যন্ত পরিবারের কাছে ফেরেনি। অন্তত অর্ধেকের মতো মানুষের লাশ পাওয়া গেছে বিভিন্ন স্থানে, আর বাকিরা ফিরে এসে বর্ণনা করেছেন গুম থাকাকালীন সময়ে কী পরিমাণ নির্মম নির্যাতন করা হয়েছে তাদের উপর। এসব গুম যারা হচ্ছেন তাদের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন রয়েছেন জনপ্রতিনিধি, রয়েছেন রাজনৈতিক নেতা। ভুক্তভোগীর পরিবারগুলো অভিযোগ করছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই
সে সময়কার স্থানীয় সংসদ সদস্য, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যানের মতো যারা দায়িত্ব পালন করেছিলেন বা রাজনৈতিক নেতৃত্ব ছিলেন আওয়ামী লীগের, তারাই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে দিয়ে গুম করিয়েছিলেন বা নিখোঁজ করিয়েছিলেন ওই মানুষগুলোকে। তারা বলছেন নিজ দলের নেতাকেও গুম করতে ছাড়েননি সে সময়কার রাজনৈতিক নেতৃত্ব। এই যে গুমগুলো হয়েছে বা নিখোঁজ যারা হয়েছেন সেসব প্রত্যেকটি ঘটনার তদন্ত করে স্পষ্ট করা, কারা কীভাবে গুম করেছে বা কারা নির্দেশ দিয়েছে সেসব হোতাদের খুঁজে এনে উপযুক্ত শাস্তির বিধান বা শাস্তির ব্যবস্থা করাই এখন একমাত্র দাবি ভুক্তভোগী পরিবারগুলো। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম প্রযুক্তি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মানুষের জীবনকে সহজ করার পাশাপাশি হাতের মুঠোয় এনে দিয়েছে বিশ্বকে, আবার একই সাথে করছে নানা রকম বিড়ম্বনা। সম্প্রতি টাঙ্গাইলের ভুয়াপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে করা হয়েছে ব্ল্যাকমেইল, চাওয়া হয়েছে লাখ লাখ টাকা চাঁদা, আর চাঁদা না দিলে দেওয়া হয়েছে ভাইরাল করে দেওয়ার হুমকি, যার ফলশ্রুতিতে ডিজিটাল এই যুগে স্বাধীনতার সর্বোচ্চটা ভোগ করে চলেছে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়সের ছেলেমেয়েরা। আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা, তারপর মরদেহ ফেলা হয় হাতির ঝিলে। আর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রী আরাবিকে ৪৪ ঘন্টা পর উদ্ধার করা হয় নওগাঁ থেকে। সে জানায় বাসার বন্দি জীবন ভালো না লাগার কারণেই তার চলে যাওয়া। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।